এই মাতৃ মন্দিরে কিন্তু ভেতরে ঢোকা যায় না, এটা এত দূর থেকেই এটা দেখতে হয়। আর কেউ যদি ভেতরে ঢুকতে চায় আগের পার্টি বলেছি যে আজকে আমাদের পন্ডিচেরি লাস্ট অ্যান্ড 4th ডে। আগের ব্লগে তো দেখেইছো যে আমরা আজকে সকাল সকাল উঠে সানরাইজ এনজয় করেছি হচ্ছে অরো বিচে, তারপরে গেছিলাম সেরেনিটি বিচ, তারপর খুব ভালো সময় কাটিয়েছি হচ্ছে আরুলমিগু বিনায়কার টেম্পল, যেটা হোয়াইট টাউনে অবস্থিত। তো আগের ব্লগটা যারা যারা মিস করে গেছো বা দেখোনি তাদের জন্য আমি ওপরে লিঙ্কটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি পন্ডিচেরিটা যদি নতুন করে এনজয় করতে হয় বা নতুন করে এক্সপ্লোর করতে হয় তাহলে আমার মনে হয় ব্লগগুলো প্রত্যেকটা তোমাদের দেখা উচিত। হোয়াটসোএভার পন্ডিচেরি লাস্ট ডের সেকেন্ড পার্ট এখন থেকে শুরু হয়েছে। আমি আগের পার্টেই বলেছি যে আমরা যাচ্ছি এখন অরোভিলা মাতৃ মন্দির, যেটা আমাদের আগের এয়ারবিএনবি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ছোটবেলা থেকেই এই অরোভিলা মাতৃ মন্দির নিয়ে অনেক কথা শুনেছি, সো আই এম ভেরি এক্সাইটেড। 3:20 বাজে আমরা এখন মাতৃ মন্দিরের পার্কিং প্লেসে পৌঁছে গেছি। মাতৃ মন্দির এখান থেকে দেখাচ্ছে আরো প্রায় 3 কিলোমিটার দূরে। সুন্দর ব্যবস্থা, আমার মনে হয় ক্যাম্পাসটা অনেক বড়, সেই জন্য এতটা ডিসটেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইনড, এই সবার কাছে আছে। আর এখানে পার্কিং টু হুইলার আমরা যেহেতু এনেছি 50 টাকা ভাড়া নিয়েছে মানে পার্কিং এর জন্য। আর প্রচুর ফরেনারও ঘুরছে। হ্যাঁ, বেশিরভাগই এখানে ফরেনার। আর লাগেজ রাখার এখানে আলাদা রুম আছে, তো সেখানে যাদের যাদের লাগেজ রাখার ব্যাপার তারা রাখতে পারে। তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট চলে যাব মাতৃ মন্দির। আর আমরা একটু কুইক করব এখন, কারণ আমাদের এখন বেরোতে হবে চিদম্বরম। তো মাতৃ মন্দির আমরা তো এখন ঢুকেই পড়েছি অরোভিলা মাতৃ মন্দিরের ক্যাম্পাসে। কিন্তু তোমরা কি কেউ জানো যে অরোভিলা কথাটা কি করে এসছে? আমি বলছি। অরোভিলা শব্দটা যদি আমি ভাঙি তাহলে দুটো ফ্রেঞ্চ শব্দ বেরোবে, একটা হচ্ছে অরোরা আর একটা হচ্ছে ভিলা। অরোরা মানে হচ্ছে ডন মানে ভোরবেলা, আর ভিলা শব্দের অর্থ হচ্ছে সিটি বা টাউন, মানে অরোভিলার মানে হচ্ছে ভোরের শহর। শুরুতেই আমরা চলে এসেছি মাতৃ মন্দির ক্যাম্পাসের প্রথম জায়গা, যেটা হচ্ছে মাতৃ মন্দিরের একটা মিউজিয়াম, যেখানে রয়েছে ঋষি অরবিন্দ এবং শ্রীমার লেখা বিভিন্ন বই, বিভিন্ন স্পিরিচুয়াল বাণী, বিভিন্ন স্পিরিচুয়াল ইনফরমেশন, আর তার সাথে রয়েছে মাতৃ মন্দিরের একটা মিনিয়েচার। অরোভিলা মাতৃ মন্দিরের ভিশন এবং গোল ওদের ওয়েবসাইটে ইন ডিটেলে লেখা আছে। ওদের ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিলাম। মাতৃ মন্দিরে যাওয়ার ফ্রি পাস এখানে অ্যাভেলেবেল, তো সেটা কালেক্ট করে তারপর মাতৃ মন্দির ভিজিট করতে হবে। তো এই ফ্রি পাস নিয়ে আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে। জেনারেলি শাটেল বাস পাওয়া যায়, কিন্তু বয়স্ক মানুষদের শাটেল বাস মানে মেনলি বয়স্ক মানুষদের জন্য, আর আমরা ফেরার সময় শাটেল পাস ইউজ করতে পারি। আমি যা বুঝলাম, যদি কারোর একান্তই প্রয়োজন হয়, পায়ে ব্যথা থাকে বা কিছু, সেক্ষেত্রে একটু লিম্পিং করে খুঁড়িয়ে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা দিয়ে দেয়। কিন্তু এনিওয়ে পুরোটাই গ্রাম, এরা একটা সিটি হিসেবে পুরোটাকে ডেভেলপ করছে, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেরকম আঁকা, পটারি মানে মাটির পাত্র বানানো, বিভিন্ন অ্যাক্টিভিটি হয়। তো এই শহরটাকে ড্রিম সিটি অফ ইউনিটি, মানে এদের মেন পারপাস হচ্ছে ইউনিটিকে গ্রো করানো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। প্লাস এখানে সাইকেল পাসও পাওয়া যায়, কেউ যদি সাইকেল ট্যুর করতে ইচ্ছুক হয়, মানে সাইকেল নিয়ে পুরো এই জায়গাটা ঘুরবে, তো সেটাও এখানে, হ্যাঁ সেটাও এখানে হয়। তো আমরা হাঁটছি এখন, আর ফেরার সময় ইচ্ছে হলো শাটেল বাস নিয়ে নেব। এই অরোভিলার ভৌগোলিক অবস্থানটা এমনই যে এর একটা পোর্শন পড়ছে তামিলনাড়ুর ভিল্লুপুরাম ডিস্ট্রিক্টে, আর একটা পোর্শন পড়ছে ইউনিয়ন টেরিটরি পন্ডিচেরিতে। এই ক্যাম্পাসের মধ্যে প্রচুর দোকান রয়েছে, যেখানে চা কফি থেকে শুরু করে ব্রেকফাস্ট স্ন্যাক্স সব কিছু অ্যাভেলেবেল। তো এই বিশাল ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে দিদিদের একটু খিদে পেয়ে গেছে,
তো আমরা একটা জায়গা থেকে এখন কি কিনেছি, কি অর্ডার করেছি বিদিত? উপমা অর্ডার করেছি। বিদিত খাবে উপমা আর আমি খাবো 1 কাপ অর্গানিক টি। এই যে চলে এসেছে আমার 1 কাপ আদা চা। এইরকম সুন্দর পরিবেশে 1 কাপ আদা চা বেশ ভালোই লাগবে বলে মনে হচ্ছে। 1968 সালে শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা মানে ঋষি অরবিন্দের শিষ্যা, তিনি এই অরোভিলা মাতৃমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 124টি দেশ থেকে 124 জন রিপ্রেজেন্টেটিভ তাদের দেশের মাটি আনেন এবং এখানে মূল মাতৃমন্দিরের জমিতে সেই মাটি অর্পণ করেন এবং তার ওপরই মাতৃমন্দির তৈরি শুরু হয়। অরোভিলার মূল মাতৃমন্দিরের আর্কিটেক্ট ছিলেন রজার অ্যাঙ্গার। পরবর্তী ক্ষেত্রে শ্রীমা দেহত্যাগ করেন, কিন্তু মাতৃমন্দিরের কাজ চলতে থাকে। এইটা হচ্ছে শ্রী অরবিন্দ অডিটোরিয়াম। অনেকেই যোগা বা যোগা অভ্যেস করতে চায় না, কারণ এটা সরাসরি একটা ধর্মের সাথে যুক্ত। অনেকেই যোগার সাথে ধর্মকে গুলিয়ে ফেলেন, কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাক্টে বলা হয় যে শ্রী অরবিন্দ যখন যোগার প্রচলন করেছিলেন এখানে, তখন তার সাথে কিন্তু ধর্ম প্রচলনের কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল সম্পূর্ণরূপে মানবতার জন্য একটা কন্ট্রিবিউশন। মূল মাতৃমন্দিরে যাওয়ার আগে এরকম একটা রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। এখানে অনেকে ছবি ফবিও তুলতে পারে, সুন্দর এনভায়রনমেন্ট, অনেকটা হাঁটা যেহেতু বসে রেস্টও নেওয়া যায়। আমরা অলমোস্ট চলে এসেছি মূল মাতৃমন্দিরের একদম কাছে। মাতৃমন্দিরে কিন্তু ভেতরে ঢোকা যায় না, এটা এত দূর থেকেই এটা দেখতে হয়। আর কেউ যদি ভেতরে ঢুকতে চায় তাহলে 10-12 দিন এরকম একটা টাইম বোধহয় আছে, 10-12 দিন আগে থেকে বুক করতে হয়, তাহলে হচ্ছে ভেতরে ঢোকার পারমিশন গ্রান্টেড হয়। আদারওয়াইজ এইরকম দূর থেকেই কিন্তু মাতৃমন্দিরটা দেখতে হয়। প্রজেক্টটার প্রচুর কস্ট আছে এবং এদের কিছু গোলস আর প্ল্যানিংস আছে যেগুলো এখানে এরা লিখে রেখেছে। তো তাতে এই যে পেছনে একটা লেক এর খোদাই চলছে না, এই লেকটার খোদাই করতে নাকি টোটাল 100 কোটি টাকা খরচ। এটার কাজ এখনো শুরু হয়নি। এই মাতৃমন্দিরটা যে তৈরি হয়ে আছে এর জন্য টোটাল 66 লাখ টাকা সেটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটা 4টে গোল্ডেন ডোর বানাতে চায় চারদিকে, তার জন্য টোটাল 40 লাখ টাকা খরচ হবে, তার 26 লাখ অলরেডি উঠেছে। এইভাবে এরা ডোনেশন, মানে এদের ডোনেটেড মানি থেকেই এরা করে, আর কোনো সোর্স অফ ইনকাম এদের নেই, তাই এরা বলছে। তো আমি বুঝতে পারি না, যদি ডোনেশনের পয়সায় চলো আর তোমার পারপাস যদি ইউনিটি হয়, ওয়ার্ল্ড ইউনিটি, তাহলে গোল্ডেন ডোরের কী দরকার যখন তোমার পয়সা নেই, তাই না? মানে সেটা সিলভার ডোরও হতে পারে, রাদার উডেন ডোরও হতে পারে। পরে যখন পয়সা আসবে, যখন সারপ্লাস মানি থাকবে, তখন তুমি ডোরকে গোল্ডেন করো, ডায়মন্ড ছড়াও তাতে। এটা আমার ঠিক হজম হয়নি। এবং এদের যে টোটাল সবকটা যে প্রজেক্টের লিস্ট, সেটা আমি ডিটেলের পরে দিয়ে দেবো ভিডিওতে। এটা আমারও মনে রাখা দরকার, কারণ আর 5 বছর পরে 10 বছর পরে এসে দেখবো যে কী ইমপ্লিমেন্ট হয়েছে, কী হয়নি। তো এখন বিকেল 5টা বাজে আর আমাদের মাতৃমন্দির দর্শন কমপ্লিট। ওখান থেকে আমরা নিয়ারেস্ট একটা পেট্রোল বাঙ্কে এসেছি স্কুটিতে পেট্রোল ভরতে, কারণ এখন অনেকটা পথ আমাদের যেতে হবে। তো এখান থেকে আমরা এখন স্ট্রেট বেরিয়ে যাব চিদাম্বরম।
পন্ডিচেরিকে টাটা বাই বাই করে আমরা রওনা দিলাম চিদাম্বরমের উদ্দেশ্যে। চিদাম্বরম মানে যেখানে আমরা ফার্স্ট নেমেছিলাম পন্ডিচেরি আসার জন্য, মানে ব্যাঙ্গালোর থেকে চিদাম্বরমেই এসেছিলাম আমরা পন্ডিচেরি আসার জন্য। চিদাম্বরম শুধু কিন্তু নামার জন্যই আমরা আসিনি, চিদাম্বরমও কিন্তু আমাদের আইটিনারিতে ছিল। চিদাম্বরমে রয়েছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। ওটার ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে, আমি উপরে লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি। এছাড়াও কিন্তু চিদাম্বরম বিখ্যাত শিবের নটরাজ টেম্পলের জন্য, সেটাও কিন্তু আমরা কভার করেছি এই পন্ডিচেরি ট্রিপেই। তো সমস্ত ভিডিও আমি অ্যাটাচ করে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আর ওপরে তো লিঙ্ক থাকবেই। যারা যারা মিস করে গেছো সেগুলো কিন্তু দেখতে ভুলো না, তবেই তোমরা আনএক্সপ্লোর পন্ডিচেরিকে নতুন করে খুঁজে পাবে। তবে যাই বলো আর তাই বলো, তামিলনাড়ুর ওয়েদার হয়তো অতটা ভালো না, কিন্তু রাস্তাঘাট সেরা, পুরো মাখনের মতন রাস্তা। তো যাই হোক, আমরা এখন চিদাম্বরম থেকে স্ট্রেট বেরিয়ে যাব রামেশ্বরম। তোমরা অনেকেই জানো যে রামেশ্বরম তামিলনাড়ুর একটা সিটি, কমপ্লিটলি স্পিরিচুয়াল একটা প্লেস। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রামেশ্বরম টেম্পল দর্শন করার, অ্যাজ ওটা বিষ্ণুর এক ধাম। তো বুঝতেই পারছো আপকামিং ডেজে কত এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। এখন হচ্ছে ঘড়িতে টাইমিং 7:05, সন্ধ্যে 7:05। আমরা জাস্ট এসে পৌঁছেছি চিদাম্বরম ফ্রম পন্ডিচেরি। এইবার ব্যাপার হচ্ছে আমরা এরপর এখান থেকে যাব হচ্ছে রামেশ্বরম, বাট আনফর্চুনেটলি মানে কপালের নাম গোপাল বলে না, ওই হচ্ছে ব্যাপার। যেহেতু এতই 11th আওয়ারে আমাদের প্ল্যানিং হয়েছিল এই ট্রিপের, তো অ্যাজ ইউজুয়াল আমরা ট্রেনের টিকিট কনফার্ম পাইনি, যার জন্য আমাদের ওয়েটিং লিস্টে এখনও আছে এখনও অবধি। এবার ট্রেনটার টাইম হচ্ছে আজকে রাত্রি 11:10। যেহেতু কনফার্ম টিকিট পাইনি, সেই জন্য আমরা তৎকালেও কেটে নিয়েছিলাম। এতই পোড়া কপাল, তৎকালেও ওয়েটিং লিস্ট, মানে তৎকালেও ওয়েটিং লিস্ট, আবার এমনিতেও ওয়েটিং লিস্ট। এইবার হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে, মানে চিদাম্বরম বাস স্ট্যান্ডে কথা বলে রেখেছিলাম যে এখান থেকে রামেশ্বরম যাওয়ার বাসের টাইমিং কি আছে না আছে। তো সন্ধ্যে 6:30 একটা টাইম ছিল যাওয়ার, কিন্তু সেটা আমরা মানে অত তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি এখানে। এখন যেহেতু আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে, এখন 7:05 বাজে। তো ওটা তো গেল। এরপর নাকি বলছে বাস আছে রাত্রি 9:45। তো আমরা তাও ট্রাই করছি, এখনও চার্ট প্রিপেয়ার্ড হয়নি ট্রেনের, তো আমরা ট্রাই করছি যদি ট্রেনটা হয়ে যায় কোনোভাবে। সেই জন্য আমরা এখন স্টেশনে এসেছি, চিদাম্বরম স্টেশনে, টিটির সাথে কথা বলতে, যে যদি কোনোভাবে পসিবল হয় বা কিছু এনিথিং, তাহলে যদি আমরা ট্রেনে করে যেতে পারি তাহলে খুব সুবিধা হয়। তার কারণ হচ্ছে ট্রেনের যে টাইমিংটা সেটা খুব ভালো, রাত্রি 11টার সময় এখান থেকে ছাড়বে, আর হচ্ছে ওখানে পৌঁছাবে হচ্ছে রামেশ্বরমে পৌঁছাবে সকাল 7টায়। 9:45 যে বাসটা ছাড়বে সেটার টাইমটাও খারাপ নয়, সেটা 9:45 ছাড়বে আর সকাল 6টায় পৌঁছাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাসটা কীরকম, মানে কোনো আইডিয়া নেই সেই ব্যাপারে। বাট ট্রেনটা তো আমরা জানি যে ট্রেন কীরকম হয় না হয়, অ্যাটলিস্ট শুয়ে বসে তো যেতে পারবো। এই ব্লগটা মানে পন্ডিচেরি ডে 4 ব্লগটা এই অবধি থাকছে। আমি এখানেই ব্লগটা এন্ড করছি। খুবই খারাপ অবস্থা আমার, অত্যন্ত বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, এর পরের ব্লগটা থাকছে রামেশ্বরম নিয়ে, আর সেখানেই আমি শেয়ার করবো অ্যাট লাস্ট কিসে করে কিভাবে আমরা রামেশ্বরম এলাম। বাই। এই যে এটা একদম শেষ প্রান্ত ধনুষ্কড়ির,